স্যার, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা। রাজ্য বারংবার মামলাটিকে পিছিয়ে দিচ্ছে। আপনি স্যার এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? না না, আজকে মামলা রাজ্যের জন্য জন্য হয়নি। আজকে মামলা জন্য হচ্ছে জজেদের নিজেদের অসুবিধার জন্য। এবং আমাদের চাপাচাপিতে সেই জন্যই আগামী সোমবার দিনে মামলা শুনানির জন্য রেখেছেন। কোনো দেরি করেননি খুব একটা। স্যার, রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল ফের দুদিন সময় চেয়েছেন বিস্তারিত বলার জন্য। দশ এর আগে আমরা দেখলাম। না, সে এখন উনি 2 দিন সওয়াল করবেন, 3 দিন সওয়াল করবেন, সেটা তো ওর ইচ্ছে। এখন বিচারপতিরা বললেন বলুক, সওয়াল করুক, সবাই সব যা যা বলবে আমরা শুনবো। আমি এই আপত্তিটা করেছিলাম যে ইতিমধ্যে তো সমস্ত শুনানি হয়ে গেছে, ওকে একটু সময় দেওয়া হয়েছিল। উনি আবার নতুন করে সওয়াল শুরু করবেন, আমরা তার জবাব দেবো। স্যার, যে মামলা স্যাট থেকে শুরু হয়েছে, স্যাট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপনার কি মনে হচ্ছে যে বড় কি বেশি হবে সময় দেখুন, লাগবে? আমাদের আমাদের বিচার পদ্ধতিতে বিভিন্ন যে স্তর আছে, সেই স্তরে তো মামলা আসবেই, এবং সেক্ষেত্রে দেরি হয়। এক্ষেত্রে এই সমসাময়িক কালে বিচারপতি করল যখন মামলাটা শুনছেন, খুব দেরি হচ্ছে না, এটা দ্রুতই হচ্ছে। দেরি হয়েছে আগে, প্রথম প্রায় বছর খানেক তো মামলা একজন হয়ে দেরি হলো, কিন্তু এখন শুনানি শুরু হয়ে গিয়েছে, শুনানি শেষের পর্যায়ে আছে। আমরা আশা করছি সোমবার দিনই, যদি অন্য কোনো না ব্যাপক কিছু বিপর্যয় হয়ে যায়, তাহলে সোমবার দিন সোম মঙ্গল মধ্যে শুনানি শেষ হয়ে যাবে। স্যার, আপনি কি আইনজীবী হয়ে কখনো ফিল করেন যে বিচার ব্যবস্থা রিস্ট্রাকচার করা প্রয়োজন? কারণ সাধারণ মানুষ মামলা করতে যান, দিনের পর দিন মামলা পড়ে থাকছে কিছু বটেই তো, ক্ষেত্রে। আমাদের দেশে মাথা পিছু যে পরিমাণ বিচারক এবং বিচার পরিকাঠামো থাকা দরকার, তা তো নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও সরকারের পছন্দ অপছন্দ অনীহা কাজ করছে। যখন কলিজিয়াম রেকমেন্ডেশন করছেন এমন বিচারপতিদের, তাদের যদি শাসক দলের মনে হয় এরা আমাদের প্রতি সহানুভূতি হিসাবে, সঙ্গে সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে যাচ্ছে। আর কলিজিয়াম রেকমেন্ড করছেন যাদের, তারা যদি রাজ্য সরকারের, আমাদের কেন্দ্রীয় সরকারের আদর্শগত দিক থেকে অপছন্দের হয়, তবে তাদের ক্ষেত্রে দেরি করে দিচ্ছেন। এর ফলে বিচারপতিদের মধ্যে একটা অস্থিরতা, অনাস্থা তৈরি হচ্ছে। গণতান্ত্রিক পরিকাঠামোটা ক্রমশ ক্রমশ দুর্বল করে দেওয়ার একটা প্রচেষ্টা আছে, এতে সন্দেহ নেই কোনো। স্যার, আজকে এসএসসি মামলাতেও বিচারপতিরা প্রশ্ন তুলেছেন যে এত কেন মামলা হচ্ছে একটা সাবজেক্ট নিয়ে, একটা বিষয় নিয়ে। আর সে মামলা তো হতেই পারে, এতজন মানুষ এর সঙ্গে ইনভলভ, মামলা হতে পারে। তা বিচারপতিরা একটা জায়গায় স্থির হয়ে আছেন, এবং সেই স্থির থাকাটাই উচিত। সেক্ষেত্রে বিচারপতিদের কঠোর হওয়া উচিত, কেন মামলা রায় দেওয়ার আগে বিচারপতিরা দীর্ঘ শুনানি করেছেন। কেউ অভিযোগ করতে পারবেন না যে তাদের কথা শোনা হয়নি। দিনের পর দিন শুনানি করেছেন, তারপরে রায় হয়ে গেছে 3 এপ্রিল। সেই রায়কে মান্যতা দেওয়ার পরিবর্তে প্রশাসক যারা আছেন, সরকার যদি ঢিলেমি দেখায়, ছলচাতুরি করে, তার ফলেই বিভিন্ন মানুষ আবার তারা সেই ছলচাতুরির আশ্রয় নিয়ে আদালতে আসছেন। এছাড়া কোথায় যাবেন? মানুষের তো অন্য কোনো রাস্তা নেই আদালত ছাড়া। আহ, স্যার, আজকে দেখলাম সকালে যারা দাগী অযোগ্য তারা ফের কোর্টে মুভ করেছেন এবং তারা তাদের সপক্ষে যুক্তি দিচ্ছেন। তারা মুভ করতেই পারেন, সে অধিকার সবার আছে। এবার সেটা বিচারপতিরা ঠিক করবেন, আমার দিক থেকে মন্তব্য করা ঠিক না। আমি শুধু বলতে পারি 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের বাইরে কারো পক্ষে কোনো মতেই যাওয়া সম্ভব না, যাওয়া উচিত না। স্যার, আপনি বলেছিলেন রিভিউ করলে কোনো লাভ হবে না, আলটিমেটলি দেখা যাচ্ছে যে পরীক্ষা হচ্ছেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে স্যার আপনি কি বলবেন, এই যে যোগ্য অযোগ্য এই ভেদাভেদটা করা শুরু হয়েছে, আহ, সেটাকে নিয়ে কি আপনি খুব স্যাটিসফাইং একটা জায়গায় পৌঁছাতে শুনুন, পারছেন? একটা কথা বলি। প্রথমত, বিষয়টা যোগ্য অযোগ্য নয়। এই যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটা মমতা তৈরি করেছে মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য। বিষয়টা হচ্ছে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যা বলেছে যে দিস ইজ ভয়েড, ভিসিয়েটেড বাই ফ্রড, ভায়োলেশন অফ আর্টিকেল 14, 16, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি সংবিধানের নির্দেশকে অমান্য করি, তাহলে ভারতবর্ষে গণতান্ত্রিক কাঠামো থাকবে কি করে? সেই জন্য সমস্ত নিয়োগ বাতিল হয়ে গিয়েছে। কিন্তু আদালত বলেছে এই যে এত ব্যাপক ফ্রড হয়েছে, সেই ফ্রডের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অনেকেই সরাসরি যুক্ত, আবার অনেকেই সরাসরি যুক্ত নন। এই যারা সরাসরি যুক্ত, তাদের বলা হচ্ছে পরিভাষায় টেইন্টেড। একবারও বলা হয়নি যে দে আর
নট এলিজিবল আর ইনকম্পিটেন্ট, সুতরাং যোগ্য অযোগ্য নয়, সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আর আরেক দল দুর্নীতির প্রক্রিয়ার শিকার। এখন যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের পরবর্তীকালে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটা আদালতের একটা কড়া নির্দেশ, এবং এই নির্দেশটাও বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না হতে পারে, তার জন্য একটা কড়া নির্দেশ। কিন্তু রাজ্য সরকার বা এই প্রশাসন তারা এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের পক্ষেই সওয়াল করছেন, তাদের বাড়াল করার চেষ্টা করছেন, সেই জন্যই বারবার মামলা হচ্ছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। স্যার শুধু তো বারবার মামলা নয়, আমরা এক এক সময় এক একটা সংখ্যা দেখছি। মানে যখন এসএসসি আদালতে গিয়ে একটা সংখ্যা বলেছিল, সিবিআই একটা সংখ্যা বলেছিল, এবং সর্বশেষে আমরা দেখলাম 1800 মোটে অযোগ্য সংখ্যা। এটা কি কোথাও মিলছে স্যার? আপনাদের ইকুয়েশন, নয় আপনাদের তো, ক্যালকুলেশন? সেটাই তো বলছি আমরা, যে এখনো স্কুল সার্ভিস কমিশন চেষ্টা করছেন কিছু লোককে আড়াল করার। স্কুল সার্ভিস কমিশন তারা একটা আইন দ্বারা সৃষ্ট সংস্থা, তাদের আইনের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আইনের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, এবং এটা তারা করছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, তাই এসব হচ্ছে। স্যার আজকের দিনে দাঁড়িয়ে স্যার যোগ্যরা, মানে যারা নিজেদেরকে যোগ্য বলছেন, বারংবার আন্দোলন করছেন, রাজপথে আন্দোলন করছেন, তা আপনার কি তাদের প্রতি বার্তা থাকবে? কোনোভাবে কি রিভিউ বা কিছু ভাবে আমি তাদের কি চাকরি পাওয়ার ইতিপূর্বে তারাও আমার কাছে এসেছিলেন, আমি তাদের পরিষ্কার বলেছি যে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়, সেই রায়কে মান্যতা দিয়েই তাদের সম্মান ফেরাতে হবে। সেই রায়কে কোনো মতে পরিবর্তন করা সম্ভব হবে না, যদিও প্রায় 180টা রিভিউ পিটিশন দাখিল হয়েছিল। প্রথম কথা দেখবেন, রাজ্য সরকার নিজেই সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বললো আমরা পরীক্ষা নেব, অর্থাৎ গোটা নির্বাচন প্রক্রিয়াটা যে বাতিল সেটা তারা মান্যতা দিয়ে দিলেন। আদালতে গিয়ে মান্যতা দিচ্ছেন আর বাজারে গরম করার জন্য বলছেন যে কারো চাকরি যাবে না। এই যে রাজনৈতিক অসততা, রাজনৈতিক বিচারিতা, এর ফলে কিন্তু সমাজে অস্থিরতা বাড়ছে, আর এই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, আর কিছু না। এরপরে কিউরেটিভ পিটিশন করার একটা জায়গায় তৈরি হয়েছে, অনেকে বলছেন করবেন, ফলে সেই জায়গাটা দেখুন, কোন কিউরেটিভ পিটিশন লাই করে না, আইনত এখন করতেই পারেন, সবারই অধিকার আছে মামলা করার, পয়সা যাদের আছে তারা আরো বেশি বেশি করে সুপ্রিম কোর্টে বারবার আসতে পারেন, কিন্তু এখানে কিউরেটিভ পিটিশন করার মতো কোনো জায়গা নেই, যতটুকু আমার বোধ বুদ্ধি বলে। স্যার এই মামলা যখন শেষ জায়গায় এসে পৌঁছালো, বিভিন্ন ক্ষেত্রে এখনো আমরা দেখছি আপনাদের বা আইনজীবীকে, আপনাকে তো সরাসরি এবং আপনার সহযোগী বহু আইনজীবীকেও আক্রমণ করা হচ্ছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি এটা ওদের ওদের কি বলবো, অজ্ঞতা, ওদের বোকামো, সেটাকেই মনে করছি। অবোধ শিশু যেমন কখনো কখনো রাগ করে মা বাবাকে কামড়ে দেয়, সেরকমই, এছাড়া কিছু না। ওদের উচিত ছিল নিজেদের সম্মান রক্ষার্থে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ানো, প্রতিরোধ করা, কিন্তু ওটা না করে ওরা মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দিয়ে আমাকে গালমন্দ করছেন। করতে পারেন, তাতে আমি বিচলিত নই, আমার জুনিয়ররাও নিশ্চয়ই এই ব্যাপারে আদৌ বিচলিত নয়। স্যার এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে পুরো প্রক্রিয়াটাই যদি ফ্রড হয়, যারা এই প্রক্রিয়া ঘটালো, সরকার বলুন, এসএসসি বলুন, যেহেতু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছেন সকলকে দায় নিতে হবে, তাদের বিপক্ষে কোনো শাস্তির সম্ভাবনা তৈরি হলো না কেন? সেই শাস্তি দেবে জনগণ। সুপ্রিম কোর্টের এই নির্বাচিত সরকারের কাজকর্মকে তারা বেআইনি ঘোষণা করে দিতে পারেনি। তারা পরিষ্কার বলতে পারেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি যারা করেছেন তাদের খুঁজে বার করে সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং এই প্রশাসন যখন তাদের ন্যায়সঙ্গত কাজটা না করতে পারেন তখন দায়িত্ব হচ্ছে জনগণের, যে আমরা কাদের প্রশাসনে, রাজনৈতিক প্রশাসনে পাঠিয়েছি যারা দুর্নীতিকে লালন পালন করছেন। কিন্তু সাধারণ জনগণকে তার দায়িত্বটা নিতে হবে, সব আদালত করে দেবেন এটা ভাবা তো ঠিক নয়। স্যার আজকের দিনে দাঁড়িয়ে আপনি সিবিআই এর কর্মকাণ্ডে কি খুশি? মানে দেখুন, যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলো তাদের বিপক্ষে কোনো তদন্ত হলো না, কোর্টে পুরো বিষয়টি খারিজ হয়ে গেল। স্যার আমার শেষ প্রশ্ন এটাই থাকবে যে সিবিআই এর থেকে কি আপনি অনেক বেশি অ্যাক্টিভনেস এক্সপেক্ট করেছিলেন? আমি কেন, গণতান্ত্রিক ভারতবর্ষের প্রত্যেকটা গণতান্ত্রিক মানুষ তদন্তকারী সংস্থার উপর ভরসা করে এবং তাদের নৈতিক বোধের উপরে আস্থা রাখে। তদন্তকারী সংস্থা যদি তারা আপোষ করেন, অপরাধীদের খুঁজে বার না করেন, তাহলে কিন্তু নৈরাজ্য তৈরি হয়।
এটা বুঝতে হবে। এবং সেই নৈরাজ্যের দিকেই মানুষ যদি একবার পা বাড়ায়, তখন শ্রীলঙ্কা বা বাংলাদেশ হয়ে গেলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না।